এই এরে রেডি করিয়ে বসিয়ে রেখো। ইমাদ জলদি করে একটা সাদা পাঞ্জাবি কিনে আনছা। ইমাদ টেবিলের এক কোনায় বসে পাউরুটিতে জ্যাম লাগাচ্ছিল। মায়ের দিকে তাকিয়ে বলল, কেন? তোর আজ এঙ্গেজমেন্ট না, কি পরবি? একটা নতুন পাঞ্জাবি তো লাগবে না কি? জলদি যা, আর আসার সময় কয়েকটা ফুল নিয়ে আসিস, গোলাপ। সিনথিয়ার মাথায় গুজে সাজিয়ে দেব। ইমাদ চুপচাপ তার রুমে চলে আসলো। বারান্দায় অপরাজিতা ফুলগাছটার বাম পাশে পুতুলের ওড়না ঝুলছে। এটা পরে সে এই বাসায় এসেছিল। ওড়নাটাকে দড়ি থেকে ছুটিয়ে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো সে। তারপর আকাশের দিকে তাকালো। আচ্ছা, পুতুলকে বাঁচানোর রাইট কি আমার আছে? আমি কি পারবো না সেভ করতে? আমি যদি যাই তাহলে কি ওনার বিয়ে হবে না? নাকি হয়ে গেছে? দেরি হয়ে গেল আমার। আদৌ আমার যাওয়া উচিত কি? প্রথমবার অনেক অনেক মানুষ এসেছিল বাড়িতে, আর এবার 20-22 জন, তাও বেশিরভাগ সাইমনদের বাসার। পুতুল বিছানার কিনারায় বসে প্রহর গুনছে হাতে, 2 হাতে 20 বার, মোট 80 বার গোনা হয়ে গেছে। বেলা 12টা বাজে এখন। হইচই আরেকটু হলেও বেড়েছে। সাইমনের মা বাবা এসেছেন মিনিট 5 হলো। মুখ বাঁকিয়ে কত সব বলছেন পুতুলকে নিয়ে, যেন পারছেন না গিলে খাচ্ছেন ওকে। তাদের ছেলে রাজপুত্র, তারপরেও কেন যে রাজি হলো তাই ভেবে তারা বড্ড অবাক। অবশ্য এইসব কথা পুতুলের বাবা ভাইয়ের সামনে বারবার বলেননি, বলেছেন পুতুলদের দূর সম্পর্কের আত্মীয়ের সামনে। আরো কত নিন্দা বলে শেষ করা যাবে না। পুতুলের চরিত্র নিয়ে টানাটানি এত বেশি হচ্ছে যে একটা সময় বুঝি দড়িটা ছিঁড়ে যাবে। পুতুল সব শুনছে, মনে হয় যেন ওকে শুনিয়েই বলা হচ্ছে সব। অথচ এমন পরিবার নাকি হাজারে একটা পাওয়া যায়। পুতুলের নাকি সৌভাগ্য এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছে বলে। ভালো, বেশ ভালো। ইমাদ পাঞ্জাবির দোকান থেকে একটা সাদা পাঞ্জাবি নিল। তার উপর খয়েরি রঙের সূক্ষ্ম ডিজাইন, হালকা পাতলা, গরমে পড়তে অসুবিধা হবে না। পাঞ্জাবির প্যাকেটটা বাম হাতে ঝুলিয়ে সে এখন ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। গোলাপ দেখছে আর মাথার উপরে রোদটার তাপের প্রকোপ বোঝার চেষ্টা করছে। পরে মনে হলো সে তো এখানে গোলাপ কিনতে এসেছে। হুট করে চিন্তা ভাবনা এক ছুটে পুতুলের কাছে চলে যায়। এই নিয়ে কতবার যে কাজ ভুলে গেলাম। 5-6টা গোলাপ নিয়ে ইমাদ আবারও হাঁটা ধরলো। সামনে 2টা পথ, মাঝখানে পিলার দাঁড়িয়ে আছে। ডান পাশের রোডে তার বাসা, আর বাম পাশের রোডে পুতুলদের বাসা। ডিসিশন নেওয়ার মক্ষম সময় এটা। ঢোক গিলে ইমাদ বুক ফুলিয়ে শ্বাস নিল, যেন সে সব পারবে, যুদ্ধে সে জিতবেই জিতবে। এরপরে নিঃশ্বাস ফেলার পর মনে হলো আমি বড়ই ভীতু। আমার দ্বারা হবে না, আমি সব নষ্টের মূল। প্যাকেটটা আর ফুল নিয়ে সে বাসায় ফিরে গেল। বাসা অব্দি আসতেই দেখলো ড্রয়িং রুম ভর্তি মানুষজন। কজন চেনা মুখ দেখতে পেল সে, সিনথিয়া, তার বাবা মা আর ছোট বোন। ইমাদ সিনথিয়ার বাবা মাকে সালাম দিয়ে মাথা নিচু করে রুমে চলে আসলো। মা দরজা ফাঁক করে বলে গেছেন জলদি রেডি হয়ে নিচে আসতে। পুরো বাসা বিরিয়ানির ঘানে মোমো করছে। সিনথিয়া কিছুক্ষণ পরেই আসলো রুমে। নক করে ভেতরে ঢুকে গেল সে। ইমাদ সবে পাঞ্জাবির বোতাম লাগাচ্ছিল। সিনথিয়াকে দেখে সোজা দাঁড়িয়ে পড়েছে সে। সিনথিয়া কিঞ্চিত হেসে বিছানায় ছড়িয়ে থাকা গোলাপগুলো নিতে যেতেই ইমাদ তার আগেই ফুলগুলো নিয়ে নিল। সিনথিয়া প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে। ইমাদ ফুলগুলোকে অন্য জায়গায় সরিয়ে বলল, মা বলেছিল আনতে, পরে দেওয়া হবে। ও যেভাবে নিয়ে এলো, আমি তো ভাবলাম কার জন্য না কার জন্য আনলে। আচ্ছা, চুল ঠিক করে আসো, এঙ্গেজমেন্টটা একবার হোক, তারপর তোমার নিস্তার নেই। কথাটা বলে সিনথিয়া চলে গেছে। ইমাদ আয়নাতে নিজের এলোমেলো চুলগুলো দেখে নিল, ঠিক করলো না। ফুলগুলোকে হাতের মুঠোয় বন্দি করে রুম থেকে বের হলো সে। আশ্চর্য, এসব কি বলছেন নাজিম ভাই? সাইমন আসবে না মানে? খোলসা করে বলুন। খোলসা করে বলার আর কি আছে? সাইমন ফোন দিয়ে বলেছে সে আসবে না। এখানে গেমস খেলা হচ্ছে না, আর সাইমন আর পুতুলে বিয়ে, আর আপনি বলছেন সাইমন বললো আসবে না? মানেটা কি? মানে সহজ, সে আসবে না মানে সে বিয়েটা করবে না, সিম্পল। আপনারা কি এসব আগে থেকে জানতেন? জানলে কি আর 10,000 টাকা নষ্ট করে পুনরায় বেনারসি আনতাম? যাই হোক, ছেলে সুবুদ্ধি হয়েছে, এটাই অনেক। আমরাও এই বিয়েতে রাজি ছিলাম না। আপনার মেয়ের চরিত্রের দোষ আছে বলেই সে পালিয়ে গিয়ে এতদিন ছিল। ভালো মেয়ে হলে ওই দিনই পাওয়া যেত তারে। কথা কাটাকাটি করে সাইমনের বাবা আর মা চলে গেছেন তাদের সব আত্মীয়দের নিয়ে। পুতুল সব শুনে দাঁত কেলালো, কিন্তু বুঝতে দিল না কাউকে। তার পাশ থেকে মা উঠে এসে বললেন, যা হয়েছে ভালো হয়েছে। আমার মেয়েকে ঠেকা পড়েছে, ওর জন্য ছেলেদের লাইন লেগে যাবে, দেখো। লাইনের দরকার নেই। আসাদ, যাও একটা ছেলে ধরে আনো। ওরা পুতুলের সঙ্গে বিয়ে দিয়ে পুতুলকে বিদায় করবো আজকেই। আর মান সম্মান খোয়াতে চাই না, বহুত হয়েছে বেরোচ্ছি। আসাদ হনহনিয়ে বের হতে গিয়ে ইমাদের সাথে ধাক্কা খেলো। ইমাদ ভয়ে শক্ত রোবটের মতন হয়ে আছে, হাতের গোলাপগুলো কাঁপছে। কাঁপতে কাঁপতে সে বলল, বিয়ে কি হয়ে গেছে? তুমি সেই না? হ্যাঁ, ওই যে চুম্বন।
হয়েছে, আর বলতে হবে না। এখানে আসছো কেন? দাওয়াত ছিল। আমি ছেলে পক্ষ। বিয়ে কি হয়ে গেছে? না, হয়নি। ছেলে পক্ষ বিয়ে ভেঙে চলে গেছে, সাথে সব ব্যাটালিয়ানও নিয়ে গেছে। তুমিও যেতে পারো। ও ঠিক আছে। ইমাদ মাথা নাড়িয়ে হাঁটা ধরেছে। এই দাঁড়াও। জি বলুন। চলো আমার সাথে। আসাদ ইমাদের হাত ধরে টেনে নিয়ে আসলো ড্রয়িং রুমে। কে এটা? এই ছেলেটা আমাদের পুতুলকে বিয়ে করবে। ইমাদ চোখ বড় করে আসাদের দিকে তাকিয়ে বলল, না দেখতে তো ভালোই। কিসের চাকরি করে? না, আমি বিয়ে করব না। তোমাকে বললাম কিসের চাকরি করো। বললাম তো বিয়ে করব না। তুমি কি চাকরি করো তা পরেও বের করা যাবে। আচ্ছা আগে বলো, আমাদের মেয়েকে না দেখে বিয়েতে অমত করছো কেন? আপনারা হুট করে আমাকে পেয়ে বিয়ে পিড়িতে বসিয়ে দিচ্ছেন কেন? এই ছেলে মহা বেদব। প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন করে। আমার মেয়ে আরেক বেয়াদব। দুই বেয়াদবে বিয়ে দিলে বন্ধ হবে না। দেখুন, আমি বিয়ে করব না। বাবা জোর করবে নাকি আরেকটা খুঁজতাম? এক কাজ করো, কালামের সাথে বিয়ে ঠিক করো। কালাম এগিয়ে আসলো দাঁত কেলিয়ে। কালামকে দেখে ইমাদের চোখ কপালে। বিশাল দেহ লোকটার। পুতুলের হাত চেপে ধরলেই মরে যাবে সে। পুতুল তো একে প্রথম থেকে দেখে অজ্ঞানী হয়ে যাবে। বাছা, তুমি যখন বিয়ে করবে না তখন যেতে পারো। এই তোর দাঁড়িয়েছিস কেন? কালামরে একটা পাঞ্জাবি পরে আসতে বল। মেয়ের বডিগার্ডের সাথে ওর বিয়েটা দিয়ে দেবো। আসাদের বাবা, তুমি পাগল হয়েছো? কালাম পুতুলের চেয়ে বয়সে কত বড়, ওকে পুতুল মামা ডাকে। তো এখন থেকে জামাই ডাকবে। এই তোরা জলদি কর, সময় বেশি নেই। ইমাদ দরজা পর্যন্ত গিয়ে থেমে গেছে। পেছনে তাকিয়ে বলল, আমি পুতুলকে বিয়ে করতে চাই। আসাদ আর পুতুলের বাবা তাকালেন ওর দিকে। তারপর সোফায় বসে পড়ে বললেন, পাঞ্জাবি তো পরে আছো, বসে পড়ো। আর তোমরা সব রেডি করো জলদি। দুপক্ষের কবুল বলা শেষ। বিয়েটা অবশেষে হয়েই গেল। পুতুল এখনো জানে না তার সাথে কার বিয়ে হয়েছে, শুধু জানে সাইমনের সাথে হয়নি। বারান্দায় বসে গ্রিল কাটছিল স্টিলের স্কেল দিয়ে। জানে এটা দিয়ে লোহার গ্রিল কাটবে না, তাও শেষ চেষ্টা করছিল। পরে মা এসে বলল বিয়ে হবে। ওপাশ থেকে হুজুরের কথা আর বাবার কথা ছাড়া আর কারোর কথা শোনা যায়নি। কে জানে কার সাথে বিয়ে হয়েছে। পুতুলকে ধরে মা অনেক কান্নাকাটি করলেন। পুতুল কাঁদলো না, মূর্তির মতন ঘোমটা টেনে বের হলো সে। আসাদ ভাইয়া গেট পর্যন্ত এগিয়ে দিলেন। কি আনকমন বিয়ে! কোণে যাওয়ার সময় আশেপাশে মানুষ ধরে না, আর আবার বেলায় একটা পাখিও নেই কোথাও। পাশে আমার স্বামী। মাথার ঘোমটা টেনে সরিয়ে পুতুল কৌতূহল নিয়ে বলল, একবার ওই গলিতে যাবেন, একজনকে বিয়ের খবরটা দেওয়ার আছে। ইমাদ রিক্সা খুঁজছিল। পুতুলের কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, কাকে? পুতুল ভূত দেখার মতো চমকে চিটকে দূরে চলে গেল। বাসার বাউন্ডারির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়েছে সে। ইমাদ একটা রিক্সা নিয়ে উঠে বসে হাত বাড়িয়ে বলল, শুন, একটা ঝড় গায়ের উপর দিয়ে রাখো আমাকে, এরপরে রংধনু উঠবে, চিন্তা করবেন না। পুতুলের মুখের কথা হাওয়া হয়ে গেছে। হাত কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতটাকে উপরে তুলে জিজ্ঞেস করলো, বিয়েটা কার সাথে হয়েছে? কার সাথে আবার? আমার সাথে। আজ আবার আপনার জীবনটা বাঁচিয়ে দিলাম। তবে বাঁচলাম কিনা জানি না, আমার মনে হলো কালামের চেয়ে আমি একটু বেশি ভালো রাখবো আপনাকে, তাই তার জায়গায় আমি বসে গেলাম। আমাকে সহ্য করা যাবে? পুতুলের মুখে হাসি ফুটলো। এক ছুটে ইমাদের হাত ধরে ওর পাশে বসে পড়লো সে। ইমাদ ওর মুখে হাসি দেখে বলল, সেটা লক করে রাখুন, আমার বাসার মানুষ আরো কঠিন, এবার তার রূপ দেখবেন। পুতুল মুখটা আবার ফ্যাকাশে করে ফেললো। রিক্সা চলছে ধীরে ধীরে। পুতুল ইমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হাজারটা প্রশ্ন এসে দল বেঁধেছে। একটু সময় পেলে সব কিছুর উত্তর সে জানতে চাইবে। না জানি এরপর কি হতে যাচ্ছে। ইমাদের মা বাবা যদি না মানে, তাহলে কি ইমাদ তাকে ছেড়ে দেবে? বিয়েটা অস্বীকার করবে? তাহলে কি হবে শেষে? বাসার সামনে এসে রিক্সা থামলো। ইমাদ মানিব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছে। পুতুল মাথা তুলে দোতলার সামনের ইমাদের রুমের বারান্দাটা দেখছে। ইমাদ পকেটে হাত দিয়ে গোলাপগুলো বের করে পুতুলের খোপায় আটকে দিল। পুতুলের হুঁশ নেই, সে ভয়ের চোটে সব ভুলেই গেছে। শুধু মনে হচ্ছে আজ তার দুই কুলি যাবে। ইমাদ হাঁটা শুরু করেছে দেখে সেও পিছু পিছু হাঁটলো। কলিং বেল চাপতে হলো না, দরজা লক ছিল না। ইমাদ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই চিন্তার বাবা ওকে দেখে বললেন, কোথায় ছিলে তুমি? কয়টা বাজে খবর আছে তোমার? এঙ্গেজমেন্টটা দুপুরে হবার কথা ছিল, তা কি জানতো না? উনি কথা শেষ করতে না করতেই পুতুলকে দেখতে পেলেন। পুতুল চোরের মতো ইমাদের পাশে এসে দাঁড়িয়েছে। পুতুলকে বিয়ের সাথে দেখে ইমাদের মায়ের গলা শুকিয়ে গেছে। হনহনিয়ে দূর থেকে হেঁটে এসে ইমাদের দিকে তাকিয়ে বললেন, ও এখানে কেন? মা, আমি পুতুলকে বিয়ে করছি আজ কিছুক্ষণ আগে। সিনথিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। ইমাদ কি মজা করছো? এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি ইমাদের সাথে, তাহলে হঠাৎ বিয়ে?
যে ছেলেটা আমাকে বিয়ে করতে অমত জানাচ্ছিল, আর আজ সে একটা মেয়েকে বিয়ে করে চলে আসলো। এসব কি বলিস? কিসের বিয়ে? কোথায় হলো বিয়ে? পুতুলদের বাসায়। কেন করলি? তোরা সিনথিয়ার সঙ্গে এঙ্গেজমেন্ট না? পুতুলকে আমি পছন্দ করি তাই বিয়ে করেছি। ইমাদের মা পুতুলের দিকে এগিয়ে আসতেই পুতুল ইমাদের পাঞ্জাবিটা মুঠো করে ধরলো। ইমাদ আস্তে করে বলল, মা আমি সজ্ঞানেই ওকে বিয়ে করেছি। বাবা এগিয়ে এসে বললেন, আমাদের সাথে আলাপ করার দরকার ছিল তোর, এটা কি ঠিক করিসনি? ঠিক না ভুল তা আমার দেখার বিষয় ছিল না। পুতুলের জীবনটা বাঁচাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া সব থেকে বড় কথা হলো ওকে আমি পছন্দ করি। আর রইল কথা সিনথিয়ার, ওকে আমি শুরু থেকেই পছন্দ করতাম না। এই বিয়েটা সম্পূর্ণ আমার অমতের ভিত্তিতে সামনে করছিল। মা হাততালি দিলেন, তারপর চোখ বড় করে একবার পুতুলকে দেখে নিয়ে বললেন, বেশ, তাহলে এখানে কি? বিয়ে করেছো নিজের মতে, সুতরাং আমাদের সাথে আর যোগাযোগ তুমি রাখবে না। আমার ছেলে হয়ে আমারই কথার বিরুদ্ধে গেলে এটা একদমই ঠিক করনি। আর কখনো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তোমাকে নিয়ে হাজারটা স্বপ্ন ছিল আমার, সেসব তো ভাঙছই, সাথে করে সিনথিয়ার পরিবারের সামনে নাকটাও কেটে দিয়েছো। তুমি করে বলছো কেন? তুই বলতাম আমার ছেলেকে। ইমাদ বাবার দিকে তাকালো। বাবা ভ্রুকুচকে বললেন, সিনথিয়াকে আমি পছন্দ করতাম না ঠিক, কিন্তু তাই বলে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে আনবে? আমি তোমার জীবনে কিছুই না, একবার জানলে কি এমন হতো। বিয়েটা হতে দিতে না তোমরা। আমি কোন সিচুয়েশনে বিয়ে করি তাকে বলে আমি জানি। এই মেয়েকে আমরা মানি না। এবার বলো তুমি কি করবে ইমত? মা তুমি কি বলতে চাও খোলসা করে বলো, তারপর আমি আমার উত্তর জানাচ্ছি। এটা বলবো না যে এরে ছেড়ে দাও, কারণ বিয়ে তো বিয়েই। বিয়ে তো আর মুখের কথা না যে বললেই ছাড়া যাবে। আমার কথা হলো তুমি একটিবারের জন্য হলেও কেন আমাদের জানাওনি? বললাম তো আমি যদি এসব জানতাম তোর বিয়েটা হতে দিতে না। হ্যাঁ, দিতাম না, কিন্তু এটা তুমি ঠিক করনি। বাবা মা হিসেবে আমাদেরও মত থাকতে পারে। ইমাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুতুল অসহায়ের মতন ইমাদের নিচু হওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। আর বলার কিছুই নেই, শুধু দেখার আছে। এখানে ইমাদকে ছেড়ে সবার মুখ কালো হয়ে আছে, কারো কারো মুখ রেগে লাল হয়ে আছে। যেমন সিনথিয়া, তার বাবা মা, আর বিশেষ করে ইমাদের মা। ইমাদের মা ইমাদকে বকে কুল না পেয়ে এবার পুতুলের সামনে এসে দাঁড়ালেন। দতে দত চেপে বললেন, আমার ছেলের বিয়ে ঠিক। এটা আগেও তো বলেছিলাম তোমাকে। ছেলে আমার বিয়ে করতে চাইলো আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। মানা করতে পারোনি, একবারও সিনথিয়ার কথা ভাবতে পারোনি। জানতাম আমি এমন কিছু হবে, তা না হলে ভালো মেয়ে তো আর বিয়ে ঠিক হওয়া ছেলের সাথে ঘুরে ফেরে না। তোমার মনে মনে এই ছিল, এবার ক্লিয়ার হলাম। মা ও দোষ নেই, ও জানতো না আমার সাথে ওর বিয়ে হচ্ছে। নাটকের অনুবাদ করতে হবে না, যা বোঝার সব বোঝা হয়ে গেছে। আমি যাচ্ছি আমার বাসায়, আর জীবনে তোমার মুখ আমায় দেখাবে না। ইমাদের মা হনহনিয়ে চলে গেছেন। এক এক করে সবাই চলে যাচ্ছে এবার। সিনথিয়া ইমাদের সাথে কথা বলার জন্য থাকতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে জোর করে নিয়ে গেছে। তাও সে মাঝপথ থেকে ছুটে আসলো। ইমাদের সামনে দাঁড়িয়ে ছলো ছলো চোখে তাকিয়ে থেকে ওর দুহাত ধরে বলল, আমি জানি তুমি এই মেয়েটাকে ভালোবাসো না, পরিস্থিতির শিকার হয়ে এমনটা করলে। তুমি আমাকে ভালোবাসো, বলো এটা সত্যি। এমনিতেও মায়ের বকা খেয়ে ইমাদের হাল বেহাল হয়ে গেছে, আর এখানে সিনথিয়া এসে আবার উদ্ভট কথা বলছে। আরে ভাই পছন্দ তো করতো না কোনোদিন, আমার ভালোবাসা মন চাচ্ছে বুড়ো আঙুল দেখিয়ে বলতে কাজ করা। কি হলো, কিছু বলছো না কেন? সিনথিয়া তুমি এখন যাও। আর কি বলবো আমি স্পষ্ট ভাষী, যা বলার সোজাসুজি বলে দিয়েছি। সিনথিয়া যাওয়ার সময় পুতুলের দিকে চোখ বড় করে তাকালো। পুতুল ভয় পেয়ে চুপসে গেছে। একবার একজনে ওর দিকে চেয়ে চোখ রাঙায়। রাঙানোরই কথা, দোষটা তারই। এত সাজানো গোছানো বিয়ের কথা চলছিল, আর আমি সব ভেঙে দিলাম। সিনথিয়াপুর জায়গায় আমি হলে আমি আমারই চুল ছিঁড়ে দিতাম। যাই হোক, যেহেতু আমি ভোলাভালা ক্যারেক্টার, সুতরাং সেভাবেই চুপ থাকি। ছক হয়ে এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বাবা শান্ত গলায় বললেন, তুমি ওকে নিয়ে এখানে থাকতে পারো, আমার সমস্যা নাই। তিনি কথা শেষ করতে না করতেই দেখলেন ইমাদের মাথার জামা কাপড়ের ট্রলি নিয়ে হাজির। ইমাদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, কিন্তু আমার সমস্যা আছে। ও এখানে থাকতে পারবে, তবে এই মেয়েটাকে নিয়ে নয়। ইমাদ পুতুলের হাত ধরে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলো। একটা শব্দও সে বলল না। দুজনে এখন রিকশার অপেক্ষা করছে। পুতুল ইমাদের হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে গেল, তারপর বলল, আমি চাই না এতদিন পর মিলে যাওয়া পরিবারটিকে আবারও ভাঙতে দিতে। ইমাদ পুতুলের দিকে তাকিয়ে ওর হাতটা আবারও খপ করে ধরে বলল, আপনি কি ভাবছেন আমি এত সহজে বাসা ছেড়ে দেওয়ার মতন লোক? আমি যাই করি তার পিছনে কারণ থাকে, আর আজও কারণ আছে।
মা আমাকে ছেড়ে 1 সপ্তাহের বেশি থাকতে পারবে না, তা জানি আমি। বা 1 মাস, একদিন না একদিন তো ফিরে নেবেই। কিন্তু আজ আমি বের হয়ে দেখলাম অন্য কারণে। মাকে দেখেছেন? আমাকে চলে যাওয়ার কথা বলেছে বাবার কাছে থাকতে এসে। মানে আমি না থাকলে উনি এই বাসায় থাকবেন। এই সুযোগ হাতছাড়া করার মতন কখনোই না। মনোমালিন্য থেকে যদি দারুণ কিছু হয় তবে সেটা গ্রহণযোগ্য, বুঝলেন? না, পরে বোঝাবো, এখন চলুন। কিন্তু যাব কোথায়? আমার বাসায় তো আমারই জায়গা হবে না। আপনার কথা তো বাদই দিলাম, বন্ধু বান্ধবরা তো এখন বিপদ দেখে এবার পোল্ট্রি খাবে, তাদের হাজার সমস্যা বেরিয়ে আসবে আমাদের রাখার কথা শুনলে। রাইট, কিন্তু আমি এখানে কোনো অপশনই যেতে যাচ্ছি না। আমরা যাচ্ছি বাসা বাড়ি খুঁজতে। চাকরি করি, সুতরাং এত চিন্তা কিছু নেই। এই সময় বাসা ভাড়া পাবো কই? ওই যে হাজবেন্ড ওয়াইফ, পকেটে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে। হ্যাঁ, হয়ে যাবে, চিন্তা নিয়েন না। পুতুল বোকার মতন আমার পাশে এসে দাঁড়িয়ে থাকলো। ইমাদ ওকে নিয়ে রিক্সায় চড়ে বেশি দূর গেল না। 3 গলি পেরিয়ে 1 গলিতে আসলো। বাসা দেখে পুতুল তাকিয়ে আছে ইয়া বড় হা করে। বাসার সামনে আবার বড় করে সাইনবোর্ড ঝুলানো, সেখানে লেখা টুলেট। ইমাদ ওর হাত ধরে বলল, মালিককে বলবেন পারিবারিক সমস্যার কারণে এখানে আসে। হ্যাঁ, বলবেন বিয়ে হয়েছে 5 দিন হলো, শাড়ি এটা ভালো লেগেছে বলে এটাই পরে এসেছেন। ঠিক আছে? পুতুল মাথা নাড়ালো। ইমাদ ওর হাত ধরে হেঁটে চললো বাসার ভেতর। মালিক থাকেন দোতলায়। কলিং বেলে চাপ দিল ইমাদ। মালিক নিজেই দরজাটা খুললেন। ইমাদ আর পুতুলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন, পালিয়ে আসা বর বউ নাকি? ইমাদ বি পরের বাড়িওয়ালা? না তো, চাকরি সূত্রে আসা, বাসা ভাড়া নেব, খুব জরুরি। মালিক পান চিবোতে চিবোতে বললেন, চেনা চেনা মনে হচ্ছে, এ এলাকার নাকি? তা বিয়ের কাগজপত্র আছে তো? ওসব ব্যবস্থা করে 2 দিন লাগবে। তবে আমি তার আগে আপনাকে আমার পরিচয়টা দিতে চাই। মিসেস রৌনকের ছেলে আমি, চিনেছেন? মিসেস রৌনক? ও, মনে পড়েছে। আমার নাতিনের স্কুলের টিচার নাওনি? হ্যাঁ, আমি তার ছেলে ইমাদ হাসান আবি। চিনে ফেলেছি, আসো ভিতরে আসো। ইমাদ সোফায় গিয়ে বসলো। মালিক তমিজউদ্দিন ওর সামনাসামনি বসলেন। তারপর বললেন, তা তোমার বাবা মায়ের আলাদা আলাদা দুটো বাসা থাকতে তুমি বাসা ভাড়া নিচ্ছ কেন? আর বিয়ে করলে কবে? কিছুই তো জানলাম না, শুনলাম না। এতদিনের খোঁজ খবর মিসেস রৌনক একবার দাওয়াত দিলেন না? হবে হবে, সব হবে। তবে আপনার যদি আমার বিয়ে নিয়ে সংশয় থেকে থাকে তাহলে বলতে পারেন। না, তা কেন হবে? তুমি থাকতে পারো, চাবি দিচ্ছি। আর হ্যাঁ, আজ রাতে এখানে এসে ডিনার করো। ফ্ল্যাট তো ফাঁকা, বসবে কই, শুবে কই? ওসব আপনাকে ভাবতে হবে না। নতুন বিবাহিত কাপলকে আলাদা থাকতে হলে একটু একটু কষ্ট পোহাতে হয়। আমি অ্যাডভান্স দেবো নাকি মাস শেষে নেবেন? এখন টাকা নিয়ে নিলে ভালো হয়, শুধু শুধু পকেটে নিয়ে ঘোরাচ্ছে। তাহলে দাও। মাসে কিন্তু 13,000, এর বেশিও না কমও না। ইমাদ পুতুলের দিকে তাকালো। পুতুল সোফার পাশে প্লাস্টিকের ফুলের টবের ফুল নিয়ে কোচাকুচি করছিল। ইমাদ বলল, 12,500 দিব। নতুন চাকরি তো, চলবে? আচ্ছা দিও। ইমাদ পুতুলকে নিয়ে হাঁটা ধরেছে। 3য় তলার বাম পাশের ইউনিটে তাদের ফ্ল্যাট। ইমাদ চাবি দিয়ে লক খুলে বলল, আসুন ভেতরে আসুন। মস্কারা করলেন নাকি সত্যি সত্যি বরণ করছেন? দুটোই। পুতুল ভেতরে ঢুকতে ইমাদের দিকে তাকালো। ইমাদ ভ্রুকুচকে বলল, বিয়ে সংক্রান্ত কিছু শুনতে চাচ্ছি না আপাতত। বলছিলাম আমার খিদে পেয়েছে, কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। ও, তামিজ আঙ্কেল বললো ডিনার করাবে। ততক্ষণ তো ওয়েট করতে পারবেন না মনে হয়। প্রায় 2 ঘন্টা লাগতে পারে, হয়তো বা এরও বেশি। আর আমি আপনাকে যতদূর চিনি আপনি এত সময় না খেয়ে থাকতে পারবেন না। তার উপর কাল থেকে উপোস। ও মাই গড, আপনি এখানে বসুন। পুতুল কপাল কুঁচকে বলল, বসবোটা কোথায়? সব দেখি ফ্লোর আর ফ্লোর। বসার জন্য সবসময় চেয়ার মোড়া লাগে না, দাঁড়ান। ইমাদ নিচে ফ্লোরের হাত দিয়ে মুছে পুতুলকে টেনে বসিয়ে দিল। এই যে হয়ে গেল বসার জন্য ফ্লোর। পুতুল মাথা নাড়িয়ে হাত দিয়ে ফ্লোরে আরেকটু মুছে কাত হয়ে শুয়ে পড়লো। তারপর শুয়ে শুয়ে বলল, হয়ে গেল আমার বিছানা। ইমাদ পুতুলের মাথার নিচে হাত রেখে বলল, মা হয়তো দেরিতে মানবে, কিন্তু ততদিন আমি এই বাসাটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে নেবো। আমাদের বাবুই পাখির বাসা। ইমাদ দরজা খুললো যাবে বলে। পুতুল সবগুলো রুমের দিকে এক নজরে তাকিয়ে বলল, জলদি আসবেন, আমার ভয় করে। ওকে। ইমাদ চলে গেছে। পুতুল হেঁটে হেঁটে সব রুমের আলো জ্বালিয়ে দেখছে কোন রুম কেমন। এক রুম একদম ছোট, বাকি রুম দুটো বড় বড়। আর রইল ডাইনিং আর ড্রয়িং রুম। এসবের আকার ঠিক আছে, বেশ ভালোই দেখতে। আহারে, আমার শাশুড়ি আমায় কবে মেনে নেবে কে জানে।
অবশ্য মানার কথাও না, তার অপছন্দের বিয়ে করেছেন উনি আমাকে। এইটা তো একদমই মানা যায় না। ওনার জায়গায় আমি হলে বাংলাদেশ থেকেই বের করে ছাড়তাম ছেলেকে। যাই হোক, যা রাগ দেখানোর দেখিয়েছেন, ভালোই ভালোই এবার উচিত মেনে নেওয়া, কারণ দোষটা আমার, তার ছিলেন না। আমি বিপদে পড়েছি বলেই তো আমার বিয়ে করেছেন উনি। আমার কেন জানি না কষ্ট হচ্ছে না, খুশিতে নাচার ইচ্ছে যাচ্ছে খুব। সিনথিয়াপুর জায়গাটা আমি পেলাম বলে কি কে জানে, তবে আমার বরের জায়গায় ওনাকে দেখে এত খুশি লেগেছিল, মন চেয়েছিল ধরে থাকতে। থাক, বললাম না। এইসব কি ভাবি আমি, ধুর ধুর। ইমাদ 10-15 মিনিট পর বাসায় ফিরেছে, হাতে কেক, জুস আর 2টা পাতিল। পুতুল পাতিল দেখে ফেক করে হেসে দিয়েছে। ইমাদ ভ্রুকুসকে ওর হাতে পাতিল ধরিয়ে দিয়ে বলল, সব আনতে হবে, পাতিল দিয়ে শুরু করলাম। পুতুল হাতের পাতিল নিয়ে হেঁটে ফাঁকা রান্নাঘরে এসে দাঁড়ালো। কল্পনা করছে, এখানে বয়াম থাকবে, ওখানে পাতিল, ডেক্সি, ফ্রিজ, আরো কত কি। রান্নাঘরটা সুন্দর হওয়া চাই, তাহলে রান্নাগুলো বেশ মজার মজার হবে। ইমাদ বেছে এক রুমের ওয়াশরুমে গেছে মুখ ধুতে। পুতুল মাথার ঘোমটাটার সেফটি পিন খুলতে খুলতে ফ্লোরে বসলো। আয়না নেই, বিছানা নেই, কি করে কি হবে তা ভাবতেই মাথা ঘুরছে। এই বাসা মানুষ করতে মাসখানেক লেগে যাবে, আরো ততক্ষণে শাশুড়ির ডাকও পড়ে যাবে। আহারে, তখন আমার এত সুন্দর বাসাটার কি হবে? ভাবতে ভাবতে পুতুল বেডরুমের দিকে একবার তাকালো। দরজা খোলাই ছিল। হঠাৎ সেখানে ইমাদকে উদম দেখে চোখটা সেকেন্ডে শেষ না হতেই সরিয়ে ফেলেছে সে। ছেলেদের উদম দেখলে খুব লজ্জা করে। লজ্জা ওনার লাগার কথা, অথচ আমি লজ্জা পাচ্ছি কেন জানি না, গায়ে কাঁটা দিয়ে উঠলো। ইমাদ সেই রুমটার ফ্লোরে বসে বলল, বুঝছেন, প্রচুর গরম, এত গরম যে আমার হালকা পাতলা পাঞ্জাবিটা খুলে ফেলতে হতো। অথচ আজ ভোরের দিকে মুষলধারায় বৃষ্টি হয়েছিল। কোথায় চারিদিকে ঠান্ডা আবেশ থাকবে তা না হয়ে গরমে সিদ্ধ হচ্ছে। ভাবছে আপনার কি অবস্থা হচ্ছে। এত ভারী একটা শাড়ি পরে রাগের চোটে আমার জামা কাপড় আনতে পারলাম না। যদি আনতাম তাহলে অন্তত আমার পাঞ্জাবিটা পরে থাকতে পারতাম। কলিং বেল বাজছে মনে হচ্ছে না? আমি খুলছি। পুতুল উঠে দাঁড়িয়ে দরজা খুললো। আরিয়ান আর তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাসা চিনল কি করে তাই ভাবছে পুতুল। আরিয়ানের বাবা ইমাদের নাম ধরে ডাকলেন। ইমাদ পাঞ্জাবিটা চটজলদি পরে বের হয়ে আসলো, তাও উল্টো করে পড়েছে। তাড়াহুড়ো করলে হিসেব গোলমাল হবেই। আরিয়ানের বাবা একটা ট্রলি ব্যাগ ভেতরে ঢুকিয়ে রেখে বললেন, রৌনক আন্টি পাঠালো তোমার জামা কাপড়। ইমাদ ভ্রুকুসকে বলল, মা আমার ঠিকানা জানলো কি করে? ওমা, শুধু আন্টি কেন, সারা এলাকাবাসী জানে তুমি নতুন বউকে নিয়ে তমিজ উদ্দিনের বাসায় উঠেছো। অবশ্য খবরটা পাচারে উনি নিজেই প্রধান দায়িত্ব পালন করেছেন। আমিও তো তার থেকেই শুনলাম। 8 ঘন্টা আগে ওদিকে চায়ের আড্ডা দিতে গিয়েছিলাম আর সবাইকে জানিয়ে এলেন। ও বুঝলাম, আসুন না, কিন্তু বসার জায়গা নেই, কিছুই জায়গা নেই। কোথায় বসতে বলবো? আস্তে আস্তে সব হবে, আজ আসি, একদিন দাওয়াত খেতে আসবো। আরিয়ান পুরো সময়টা চুপ ছিল, মুখে ললিপপ একটা দিয়ে ফাঁকা বাসাটাকে দেখছিল। এরকম ফাঁকা বাসায় এর আগে সে দেখেনি। তারা যখন নতুন বাসায় এসেছিল তখন বাসায় একটা চেয়ার আর একটা বেড ছিল, কিন্তু এই বাসাতে তো 2জন মানুষ ছাড়া আর কিছুই নেই। ইমাদ দরজা লাগিয়ে বলল, যাক, আপনার শাড়ি বদলানোর পরে কি পরবেন তা পেয়ে গেলাম। আমার ব্যাগটা খুলে যা পছন্দ হয় পরে নেন, কাকপক্ষীও দেখতে আসবে না এখানে। পুতুল গায়ের শাড়িটা হাত বুলিয়ে বলল, ডিনার করতে গেলে ওনারা কি বলবেন? কথাটা বলতে বলতে পুতুল ইমাদের ব্যাগটা খুলে দেখলো তার 2টা 3 পিস। এগুলোর একটা তার ছিল আর একটা ইমাদের কেনা ছিল। জিভে কামড় দিয়ে সে ইমাদের দিকে তাকালো আবার। ইমাদ মাথায় বাড়ি দিয়ে বলল, একদিন আমার জন্য জানা হয়ে গেল বাবা। ভালো, তবে আমি এই 3 পিসটা পরছি, আপনার তোয়ালে নিয়ে গেলাম। পুতুল চলে গেছে অন্য রুমে। ইমাদ ব্যাগটা থেকে তার টি শার্ট একটা নিয়ে পাঞ্জাবিটা পাল্টে ফেললো। তারপর কি মনে করে হাসলো। তার হাসির কারণ হলো, মা জামা কাপড় পাঠিয়েছে, মানে মায়ের রাগ নর্মাল হয়েছে। ঘর হলে জামা কাপড় পাঠাতো না, বরং লাথি মেরে নিচে ফেলে দিত। লোক ধরে পাঠিয়েছে মানে রাগ একেবারেই কমে গেছে। হাসতে হাসতে তার রুমে ব্যাগ এনে রাখলো সে। পুতুল ফ্রেশ হয়ে ছুটে এসে বলল, আমরা ঘুমাবো কেমনে? ইমাদ তখন রুমের বারান্দাটাতে দেখতে যাচ্ছিল। থেমে গিয়ে বলল, কিভাবে আর, লম্বা হয়ে শুয়ে পড়বেন যেখানে ইচ্ছে, ফ্লোরের সব জায়গায় একই। পুতুল মুখটা ফ্যাকাশে করে বলল, ভালো। এবার দুজনে 2 রুমে বসে আছে ফ্লোরের উপর। পুতুল উঠে এসে ইমাদের সামনে বরাবর বসে বলল,
একা একা ভয় করছিল, তাই এলাম। আপনি কিছু মনে করবেন না আবার। কি মনে করবো? আমার বিয়ে করা বউ আপনি, যখন খুশি এসে বসতে পারেন। আচ্ছা, আপনার কি সিনথিয়াপুর জন্য মন খারাপ হয় না? ইমাদ মুচকি হেসে বলল। আমার খুব খুশি লাগছে ভেবে যে ওকে আর বিয়ে করতে হবে না। পুতুল দুষ্ট করে একটা হাসি দিল, তারপর বলল, বিয়ের ভয়ে হাসছেন? আপনার কি খেয়াল আছে আপনি আজ আমায় বিয়ে করে এনেছেন? সিনথিয়ার ব্যাটম্যান থেকে আপনাকে বিয়ে করা অতি উত্তম, তাই হাসি পাচ্ছে। আমি প্যান প্যান করি না। একদমই না, আপনি তো ঘ্যান ঘ্যান করেন। পুতুল ভ্রু কুঁচকে মুখ বাঁকিয়ে বলল, একটা কথা বলুন তো, ঠিক সময়ে এসে হাজির হয়েছিলেন কি জন্য? জানি না কেন, তবে আপনাকে মিস করছিলাম। কথাটা শুনে পুতুল দাঁত কেলালো। ইমাদ মুখটা ঘুরিয়ে বলল, দাঁত গেলে তো হবে না, আমি তো এমনি গিয়েছিলাম দেখতে যে বিয়ে হয়ে গেছিল কিনা। যদি বিয়ে হয়ে যেত ইমাদ বাবু? তাহলে আর কি, জাস্ট একটা বাবুই পাখির বাসা করতে হচ্ছে, কারণ আমি এমনি তো বাড়ি ছাড়তাম সিনথিয়াকে বিয়ে করার ভয়ে। পুতুল কানের পেছনে চুল গুজতে গিয়ে টের পেল তার খোপায় লাল গোলাপ গুজানো। চোখ বড় করে ফুলগুলো মাথা থেকে তুলে এনে সে চেয়ে রইল। ইমাদ চোরের মতন উঠে বারান্দায় চলে গেছে। পুতুল ফুলগুলোকে এপিট ওপিট করে দেখে কি ভেবে ফুলের সব পাপড়ি ইমাদের সারা রুমে ছড়িয়ে দিয়ে মনে মনে বলল, হয়ে গেল বাসর ঘর। ইমাদ ফোনে কথা বলছিল রিজভির সঙ্গে। কথা শেষ করে এবার ফোন পকেটে ঢুকাচ্ছে দেখে পুতুল তাড়াহুড়ো করে সব পাপড়ি ফ্লোর থেকে সরানো শুরু করে দিল। সব একসাথে করতে গিয়ে মাথা তুলে দেখলো ইমাদ ওর দিকে তাকিয়ে আছে। পুতুল থতমত খেয়ে বলল, ওই মানে একটু দুষ্টুমি করছিলাম, এর বেশি কিছু না। আপনি প্লিজ সিরিয়াস নেবেন না। ইমাদ রুম থেকে যেতে যেতে বলল, ভুলে গিয়েছিলাম আজ আমাদের পাঁচশো রাত। পুতুল মাথায় বাড়ি একটা দিয়ে সব পাপড়ি মুঠোয় বন্দি করে নিয়ে নিল। ইমাদ দরজা খুলে পেছনে তাকিয়ে বলল, চলুন। কোথায়? ডিনার এই সময়ে? এখনো তো ডিনারের সময় হলো না। কথাটা শুনে পুতুল ছুটে আসলো রুম থেকে। ইমাদ বাইরে দিয়ে দরজা লক করে হাঁটা ধরেছে। পুতুল জিজ্ঞেস করছে তারা কই যাবে। ইমাদ বলল, বালিশ কিনতে। আচ্ছা, এত টাকা পাচ্ছেন কই থেকে? আর আপনি তো চাকরি করেন, বেশি দিন হলো না, বাসা ভাড়ার টাকা দিলেন কি করে? আসলে আগে আমি আরিয়ানকে প্রাইভেট পড়াতাম, সেসব টাকা জমাতাম, কারণ আমার সব খরচ বাবা দিত, মা দিত, ওগুলো দিয়ে আজ বাসা ভাড়া দিয়েছে। বেতন পেতে অনেক দেরি। তাছাড়া এখন যে বললাম বালিশ কিনবো, সেই টাকাটাও আমার পকেটে আছে। কাল সকাল থেকে খাবো কি? বালিশ কিনতে হবে না, এমনি শুতে পারবো। ওষুধ নিয়ে ভাবতে হবে না, চলুন আমার সঙ্গে। ইমাদ পুতুলের হাত ধরে হাঁটা ধরলো। পুতুল ইমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা সময়ে ইমাদ হাত ছেড়ে দিয়ে বলল, সরি। সমস্যা নেই, হাত ধরতে পারেন, আপনি আমার বিয়ে করা বর। ইমাদ আর চোখে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে ফেললো। লিফট না ধরে সিঁড়ি দিয়েই যাচ্ছে তারা। অনেকটা পথ হাঁটার পর একটা তোষকের দোকানে বালিশ পেল তারা। ইমাদ দুটো বালিশ নিল, তারপর পকেট থেকে টাকা বের করে গুনতে গুনতে হেঁটে চলল। পুতুল বালিশ দুটো নিয়ে এক পা দুপা করে হাঁটছে ওর পিছু পিছু। টাকা গোনা শেষে ইমাদ ওর হাত থেকে বালিশগুলো নিয়ে বলল, কাল সকালে তরকারি কিনে আনবো, রেডি ফেলবেন, ঠিক আছে? হলুদ মরিচ আদা রসুন বাদে ফুদিয়ে রেঁধে ফেলবো। আরে তরকারির সাথে ওসব এনে দেবো। বাটাবাটি কি করবে? আমি সব সময় মিক্সারে বাটছি, সব পাটা নিয়ে বসিনি আগে। আমি কি আপনাকে পাড়ায় বসতে বলেছি? মিক্সার এনে ফেলবো, এত কিছুর জন্য কারো স্পন্সর লাগবে? পুতুল কোমরে হাত দিয়ে বলল, তা সেই স্পন্সর করা কোম্পানিটার নাম কি? বাবা। আপনার বাবা আপনাকে 2 টাকা দিলে আপনার আম্মু তাকে কাঁচা গিলে খাবে একলা বাসায়। মা জানবে কি করে? আমি কথা ফাঁস করে দিব। তাহলে বসিয়ান পাটা নিয়ে। প্লিজ বোঝার চেষ্টা করুন। কি বুঝতাম? আমি চাই আমাদের যাই হোক তার নিজের পয়সাতে হোক, কারোর হেল্প লাগবে না। তাহলে পাড়ায় বাড়ার চেষ্টা করেন, একদিকে ছাড় দিতেই হবে পুতুল বাবু। ইমাদ বাবু খাটে, পুতুল বাবু খাটে না। আপনি আমাকে শুধু পুতুল ডাকবেন। কিছুতেই ডাকবো না, বাসে এসে গেছে। হ্যালো মিসেস রৌনক। জি জি, ওরা বালিশ দুটো নিয়ে বাসায় ঢুকছে সবে মাত্র, বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। আচ্ছা, আমার মিসেসকে বলে ইমাদকে ডিম পুষ করে খাইয়ে দেব। আমি তো জানি না সে খাসির মাংস খায় না, জানলে ওয়াইফকে খাসির কালা বোনা করতে বলতাম না। আমার ছেলে এখন কি দিয়ে ভাত খাবে? একবার জিজ্ঞেস করতে পারতেন আমায়। থরি,
আচ্ছা, এত যখন ছেলের প্রতি টান তখন বের করে দিলেন কেন? সেটা আপনি বুঝবেন না, সকালে নাস্তা পাঠাবেন। আহারে, আমার ছেলেটা না খেয়ে আছে, নিজেকে দোষ দিতে পারছি না, ওকেও দোষ দিতে পারছি না, আর ওই মেয়েটাকেও না। মন চাই ইমাদের বাবাকেই দোষ দিয়ে বসে থাকি। যাই হোক, বালিশ নিয়ে ঢুকেছে মানে ওরা কি শুধু ফ্লোরে বালিশ পেতে শোবে নাকি? আপনি ওদের আপনার বাসায় জোর করে আজ রেখে দিবেন। আপনার নাতিনের ফিস আমি দিয়ে দিব।